মিষ্টি দোকানের। আপনারা প্রচুর পরিমাণে মিষ্টি তৈরি করেন, কারণ মিষ্টি সংকলন হতে পারে। এজন্য প্রচুর পরিমাণে মিষ্টি তৈরি করেন। আনন্দের দিন আসতেছে, মিষ্টি বিতরণ হবে ইনশাআল্লাহ। যখন ছাত্ররা আন্দোলন করলো তখন আপনার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন আদেশ দিল না যে কোনো ছাত্রের উপর গুলি করা যাবে না? কোনো প্রশ্ন নাই মনির ভাই, শুধু আওয়াজ একটাই আছে, প্রতিবাদ। শেখ হাসিনার পদত্যাগ। আমরা কখন এই আওয়াজটা শুনতে পারবো, কখন উনি পদত্যাগ করবেন, কখন এই জাতিকে মুক্ত করবেন, কখন আরো আমরা লাশ আর দেখতে চাই না, লাশ আমরা আর শুনতে চাই না। এটা ফখরুল মিলন স্যার আছেন, বলবেন কি শেখ হাসিনাকে আহ্বান জানাবেন কি আরো লাশ চাই কিনা? আপনি আরো লাশ যদি না চাই তাহলে উনি কি অতি সত্তর কালকের ভিতরে উনি কি পদত্যাগ করবেন কিনা? তার যদি পদত্যাগ না করেন তাহলে তো উনি কি আরো লাশ চাচ্ছেন কিনা? এই লাশের বিনিময়ে পদত্যাগ করবেন কিনা, না সসম্মানে পদত্যাগ করবেন? উনার এখন ডিসাইড করার সময় হয়ে গেছে। বাংলাদেশের জনগণ উনাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণ উনাকে আর চায় না, বাংলার মাটিতে উনাকে দেখতে চায় না। উনাকে পদত্যাগ করতে হবে, পদত্যাগের মাধ্যমে উনাকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে। এই যে সমাজের প্রাণ আমাদের স্টুডেন্ট হাজার হাজার খুনি, এই শেখ হাসিনা, এই খুনি হাসিনাকে পদত্যাগ করে ছাত্রদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগকে তাদের যেতে হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যে অসংখ্য ধন্যবাদ আনাউল ভাই, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি দুইটা প্রশ্ন করি। প্রথম প্রশ্নটা ফখরুল ভাইকেই করতে চাচ্ছি। আপনার কাছে আমার জানার ইচ্ছা, আপনি বললেন প্রধানমন্ত্রী তো সবকিছু দেখে না বা বুঝতে পারে না। আমার কথা হচ্ছে যে যখন ছাত্ররা আন্দোলন করলো তখন আপনার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন আদেশ দিল না যে কোনো ছাত্রের উপর গুলি করা যাবে না? সেইটা যদি আদেশ দিত তাহলে কি গুলি চলতো? চলতো না। এক নম্বর প্রশ্ন, কেন সে আদেশটা দেয় নাই? দ্বিতীয় প্রশ্নটা, আপনি বললেন সংলাপ। আমি আপনার কাছে ছোট্ট করে শুধু একটা জানতে চাই, 2009 সালে 52 জন সেনা সদস্যকে হত্যা, 5 মে যে আপনার 5 মের মধ্যে যে ঈদেরকে হত্যা করা হয়েছিল, তারপরে যে ব্যাংলোড, তারপরে বর্তমানে যেটা হচ্ছে আজকে 24 সালে এই যে রক্তাক্ত বাংলাদেশ, এত কিছুর পরেও আপনার এই প্রধানমন্ত্রীর সাথে কি কোনো সংলাপ চলে বা এটা কি কোনো আইন, কোন আইন আছে? এতগুলো ঘটনার পর আপনি কিভাবে বলেন একটা তাদের সাথে সংলাপে বলার জন্য? পারবে কি এই জিনিসগুলো আমার বাংলাদেশে যে লসগুলো হয়েছে সেগুলো ফেরত দিতে? এই দুইটা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ। এমদাদুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। এনাম ভাই, আপনি হয়তো একটা ভিডিও দেখছেন, একটা বাচ্চা 6 থেকে 7 বছর বয়সে একটা বাচ্চা পুলিশকে মারতে গেছিল। আমরা দেখতাম গাজায় যখন যুদ্ধ হইছে, বাপ মা সবাই মৃত, তখন সে নিজে ক্ষোভ থেকে আপনার ওই লাল চামড়া পুলিশদেরকে মারতে গেছিল। ঠিক সেম সমস্যাটা আমি একটা ভিডিও দেখলাম। আসলে এই বাচ্চাটা কি জামাত শিবির? আমরা অনেকে জামাত শিবিরে ব্লেম দেই। বাচ্চাদের থেকে আসলে শিক্ষা উচিত। দেশের যেটা ভালোবাসা, তার দেশের প্রতি যেটা মায়া টান কাজ করে, সেই ক্ষেত্রে হয়তো এই যে লাশের গন্ধ সবকিছু বিয়া করে কিন্তু সে পুলিশকে মারতে গেছিল, হয়তো ব্যাপারটা এরকম। যাই হোক, আমি এখন এই মুহূর্তে নিউজ হইলো 13 মিনিট আগে মানবজমিন থেকে প্রথম আলো সব নিউজ হলো বিএনপির, আপনার চট্টগ্রামের বিএনপির নেতা যারা আছে বড় বড় আমির খসরু সহ 4 নেতার বাসায় হামলা এবং ভাঙচুর, আগুন, এবং শিক্ষামন্ত্রীর বাসাও ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে। এই যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, আমার মনে হচ্ছে ফখরুল চৌধুরী মিলন ভাই, আপনি জেন্টলম্যান একজন মানুষ। আমার মনে হচ্ছে যে আপনার যেহেতু কালেকশন আছে, ওইভাবে তাদের সাথে কথা বলে হয়তো আমাদের প্রধানমন্ত্রী যদি দেশ থেকে আমার ক্ষমতা থেকে পদত্যাগ করে, দেশের হয়তো আরেকটু ভালো হবে। আর না হয় দেশের যে অবস্থা দেখতে পাচ্ছি আজকে, যে আপনার একটা আমি শেষ করে দিচ্ছি। এই যে যুবলীগের আপনার যে আমাদের গাজীপুরে আমার বাসার কাছেই শ্রীপুরে আপনার যে যুবলীগের আপনার প্রথম আলো সহ বিভিন্ন ধরনের পত্রিকা আপনার হেডলাইন আপনি দেখেন, ওরা অস্ত্র নিয়ে গুলি করছে। আমি জানি না আজকে রাতে কি হয়। আমি খুব ভয়ে আছি, আশঙ্কা আছি যেন আর কোনো তাজা প্রাণ না যায়। জানি না, আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনি একজন জেন্টলম্যান, আপনি ভালো কথা বলেন, সম্মানের সাথে বলছি। এবং আমার প্রশ্ন হলো আব্দুল্লাহ ভাইয়ের কাছে, যে এই যে মানে এক দফা দাবি যে দিয়েছে, এই এক দফা দাবির মধ্যে কি আপনারা আসলে কি সে যদি কারফিউ দিয়ে 144 দ্বারা জারি করে সবকিছু মিলিয়ে কি আসলে টিকা সম্ভব হবে কিনা? যদি না টিকতে পারেন তাহলে হবে কি, আমি একটা বাক্য বলে শেষ করব, বাঁচার জন্য যদি আলাদা হয়ে যান তাহলে মৃত্যু নিশ্চিত। আর যদি মরণের জন্য সবাই একসাথে যুদ্ধ করেন, লড়াই করেন, তাহলে বাঁচবেন নিশ্চিত। এটা হলো আমার প্রথম কথা। এই সাইফুল ইসলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মনির ভাই। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আমার জেলার তালা কলারোয়া 1 আসন, সাতক্ষীরা তালা কলারোয়া 1 আসন
এমপি ফিরোজ আহমেদ স্বপন গতকালকে শোক মানে শোক র্যালিতে বক্তব্য দিছে যে এখন বর্তমান যারা আন্দোলনে আছে মাঠে তারা রাজাকারের বাচ্চা এবং তারা জারজ সন্তান, এভাবে বক্তব্য দিছে। তা এটা আমি মনির ভাই আমি চেষ্টা করছিলাম আপনাকে ভিডিওটা পাঠাবো, কিন্তু সম্ভব হয়নি। যাই হোক, এটা তো একটা গেল, এর জন্য তীব্র প্রতিবাদ করতেছি। আর এর ব্যবস্থা আমরাই করবো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশ স্বাধীন হইলে। আর আমার আরেকটা কথা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের কথা রাখছি সাইদ আব্দুল্লাহ ভাই, আমরা প্রবাসীরা আমাদের কথা রাখতেছি। আমরা রেমিটেন্স স্থগিত করে দিছি, বন্ধ করে দিছি। আর বাকি যুদ্ধে জয়ী হওয়া আপনাদের উপর নির্ভর করবে। তবে হাল ছাড়বেন না, আমরা আছি আপনাদের পাশে, এতটুকু বলবো। আর আরেকটা কথা হচ্ছে মনির ভাই, একটু আহ একটাই দাবি আমাদের আর কি, এই একটা দাবি আছে আমার, বাংলাদেশের সমস্ত মিষ্টি দোকানের আপনারা প্রচুর পরিমাণে মিষ্টি তৈরি করেন, কারণ মিষ্টি সংকলন হতে পারে। এই জন্য প্রচুর পরিমাণে মিষ্টি তৈরি করেন, আনন্দের দিন আসতেছে, মিষ্টি বিতরণ হবে ইনশাল্লাহ। একটা অত্যন্ত গুরুত্ব বহন করে, কারণ দেশ তখনই থাকে যখন জনগণ থাকে এবং জনগণের মতামত থাকে। তাদের মতামতের জন্য তারা স্বাধীন এবং তারা যে কোনো মতামত দিতে পারেন। অত্যন্ত আসলে ডিউ ডিলিজেন্সলি বলার চেষ্টা করতেছি। আমি আসলে সরকারের ওইভাবে অন্ধ সাপোর্ট করি না, বা আমি সরকারের কোনো স্টেক হোল্ডার না, বেনিফিশিয়ারি না। আমি একজন সাধারণ নাগরিক। আদর্শিক দিক থেকে আমি একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সাথে কথা বলি, বা তাদের হয়ে কথা বলি, এবং বাংলাদেশটা যেন প্রগতির ধারক বাহক হয়, বাংলাদেশটা যেন পৃথিবীর অন্য দেশের সাথে কম্পিট করতে পারে এই আধুনিকায়নের দেশে বা আধুনিক যুগে, সেইটাই আমার প্রত্যাশা। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি যখন ছাত্র ছিলাম বা ছাত্র থাকার সময়ে বাংলাদেশে যে কটা বড় দল আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ এরাই বাংলাদেশের স্বর্ণযুগের সাথে সম্পর্কিত। এটা আপনারা নিশ্চয়ই অস্বীকার করবেন না। সেই আদর্শিক জায়গা থেকে আমি সবসময় চিন্তা করি এবং আমি স্বপ্ন দেখি। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একটা আদর্শের জায়গা লাগে। আবেগের জায়গা অবশ্যই আছে, আমরা সবাই আবেগপ্রবণ, কিন্তু একটা আদর্শের জায়গা লাগে। সেই জায়গাটার থেকে আমি দলমত নির্বিশেষে আমার বিচার বিবেচনা করার তো সমর্থ আছে কিছুটা, পুরাপুরি না হলেও। তো সেই ক্ষেত্রে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ৮ বছর পড়ালেখা করছি। আমার কথা ছিল ৪ বছর। সায়েদ আব্দুল্লাহ obviously knows about it. ৩ বছর অনার্স, ১ বছর মাস্টার্স। সেই কোর্সটা আমি শুরু করছি ৮১ সালে, শেষ করছি অলমোস্ট আপ টু 88। তো আমি তখন এই সমস্ত ছাত্র সংগঠন, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি ইত্যাদি ইত্যাদি সমস্ত লোকের সাথে আমার সুযোগ হয়েছিল বন্ধুত্ব করার বা আলোচনা করার, আলাপ আলোচনা শোনার, বা বিভিন্ন সময় স্বৈরাচারী আন্দোলনের সাথে সম্পর্কিত হওয়ার। সেই জায়গা থেকে আমি দেখেছি যে একমাত্র বাংলাদেশের সবাই গণতন্ত্রের চিন্তা করে বা গণতন্ত্রের ধারক বাহক হতে চায়, কিন্তু সার্বজনীনভাবে বা সামগ্রিকভাবে এটাকে ধরে রাখার একটা রাষ্ট্রীয় রূপরেখা দেওয়ার অবস্থানটা তৎকালীন সময় ১-২টা দলেরই ছিল।